আপনারা কি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন কিংবা এই খাতের ভবিষ্যৎ নিয়ে জানতে আগ্রহী তাহলে আজকের এই বিশ্লেষণটা ঠিক আপনাদের জন্যই চলুন আমরা একসাথে এই বিশাল শিল্প খাতের গভীরে যাই আর এর বর্তমান শক্তি ভেতরের ঝুঁকি আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো এক এক করে দেখি। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর ভবিষ্যতের বিশ্লেষণগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে আমাদের জানান, আমরা প্রতিটি কমেন্ট পড়ি আর সব আলোচনার আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনই আমাদের মূল চালিকা শক্তি। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব বিশ্বমঞ্চে এই শিল্পের অবস্থান ও শক্তি কোথায়। এরপর আমরা এর ভেতরের গুরুতর চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। তারপর আলোচনা করব নতুন নিয়মকানুন এবং বাজারের নতুন সুযোগগুলো নিয়ে। আর সবশেষে আমরা ভবিষ্যতের জন্য কৌশলগত পথ কি হতে পারে তা বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। বাংলাদেশ কিভাবে একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হয়ে উঠল আর এর মূল শক্তিগুলোই বা কী কী। শুরুতেই এই সংখ্যাটার দিকে একবার তাকান, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ বাংলাদেশের টেক্সটাইল মার্কেটের আকার হবে প্রায় 52.33 বিলিয়ন ডলার, মানে প্রতি বছর গড়ে প্রায় 5.81% হারে চক্রবৃদ্ধি। একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দেখলে এই গ্রোথ প্রজেকশন কিন্তু একটা বিরাট সম্ভাবনার দরজা খুলে দেয়। এই চার্টটা দেখলেই বোঝা যায় কেন টেক্সটাইল খাতকে দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে এই খাত থেকে। জিডিপির 13% বেশি আর প্রায় 44 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান, সবকিছুই এই একটা খাতকে ঘিরে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই খাতটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই একদম পরিষ্কার। আর এই তথ্যটা হয়তো অনেকেই জানেন না, যা সত্যিই অবাক করার মতো। পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যায় বাংলাদেশ কিন্তু এখন সারা বিশ্বে 1 নম্বর। দেশে 240টিরও বেশি লিড সার্টিফাইড গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যা বিশ্বের সর্বোচ্চ। আজকাল যারা পরিবেশ সচেতন ক্রেতা বা ব্র্যান্ড, তাদের কাছে এটা বাংলাদেশকে একটা বিশেষ মর্যাদা দিচ্ছে, যা প্রিমিয়াম প্রাইস পেতেও সাহায্য করতে পারে। বেশ, ছবির তো একটা দিক দেখা হলো, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? চলুন এবার শিল্পের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বা দুর্বলতা নিয়ে আলোচনা করা যাক, কারণ বিনিয়োগকারীদের জন্য এই ঝুঁকিগুলো বোঝা কিন্তু খুবই জরুরি। এই সংখ্যাটা কিন্তু বেশ ভাবনার বিষয়, মাত্র 50 থেকে 60%। এর মানে কি জানেন? এর মানে হলো এই মুহূর্তে আমাদের কারখানাগুলোর প্রায় অর্ধেক উৎপাদন ক্ষমতায় কিন্তু কাজে লাগছে না, অলস পড়ে আছে। এটা এই শিল্পের একটা বিরাট বড় অদক্ষতা এবং এর পেছনের কারণগুলোই হলো আসল সমস্যা। তো প্রশ্নটা হলো কেন এই বিশাল ইন্ডাস্ট্রির প্রায় অর্ধেক ক্ষমতা এভাবে বসে আছে? এর পেছনের মূল কারণগুলো কি? চলুন পরের স্লাইডে এর উত্তর খোঁজার চেষ্টা করি। এর পেছনে আসলে একটা নয়, বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে। সবচেয়ে বড় সমস্যা হলো মারাত্মক জ্বালানি সংকট, বিশেষ করে জাতীয় পর্যায়ে গ্যাস আর বিদ্যুতের ঘাটতি। এর সাথে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং বা পাওয়ার ফেলিয়ার। আবার অন্যদিকে ব্যাংকের চড়া সুদের হার আর ডলার সংকটও আছে। এই সব কিছু মিলেমিশে উৎপাদনকে মারাত্মকভাবে বাধা দিচ্ছে আর খরচও বাড়িয়ে দিচ্ছে। আরেকটা বড় দুর্বলতার জায়গা হলো কাঁচামাল, মানে তুলা। আমরা আমাদের মোট চাহিদার মাত্র 2%-এরও কম তুলা দেশে উৎপাদন করি। ভাবুন একবার, এর ফলে আমাদের প্রায় 8 মিলিয়ন বেল তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। এই যে বিশাল আমদানি নির্ভরতা, এটা পুরো সাপ্লাই চেনকে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা আর নানা রকম অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। শ্রমিকদের মজুরি এটা একটা চলমান এবং বেশ জটিল বিষয়। দেখুন, 2023 সালের নভেম্বরে ন্যূনতম মজুরি 8,000 টাকা থেকে বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে। আবার নিয়ম অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে প্রতি বছর 9% হারে বেতন বাড়বে। কিন্তু সমস্যা হলো মুদ্রাস্ফীতি এখন 11%-এর বেশি। তাই শ্রমিক ইউনিয়নগুলো বলছে এই বৃদ্ধিতে আসলে কিছুই হচ্ছে না। শ্রমিক, মালিক আর দেশের অর্থনৈতিক বাস্তবতা, এই তিনের মধ্যে একটা টানাপোড়েন সবসময় চলছে। আচ্ছা, আমরা তো শিল্পের ভেতরে চ্যালেঞ্জগুলো দেখলাম, এবার চলুন একটু বাইরে তাকাই। এমন কিছু বিষয় আছে যা বাইরে থেকে এই শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। এখানে যেমন বড় ধরনের হুমকি আছে, তেমনি আছে দারুণ সব নতুন সুযোগও। 2026 সাল, এই সালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে টেক্সটাইল খাতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমরা স্বল্পোন্নত দেশের বা এলডিসির তালিকা থেকে বের হয়ে যাব।
এর ফলে আমরা ইউরোপ সহ বিভিন্ন দেশে যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাই সেটা হারিয়ে ফেলব। বর্তমানে আমাদের মোট রপ্তানির ৮৩% কিন্তু এই সুবিধা পায়। এলডিসি থেকে বের হওয়ার পর শুধু ইউরোপের বাজারেই আমাদের পণ্যের ওপর শুল্ক প্রায় ১২% পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে পণ্যের দাম বাড়বে আর প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যাবে। শুধু তাই না, এর সাথে যোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নতুন আর খুব কড়া কিছু নিয়মকানুন, যেটাকে সংক্ষেপে CSDDD বলা হচ্ছে। এর সাথে তাল মেলাতে হলে আমাদের কারখানাগুলোকে মূলত ৩টা বড় কাজ করতে হবে। ১. পুরো সাপ্লাই চেইনে মানবাধিকার আর পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ২. নিশ্চিত করতে হবে যে পণ্যগুলো রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য। আর ৩. পণ্যের স্বচ্ছতার জন্যে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট চালু করতে হবে, যাতে ক্রেতারা জানতে পারে পণ্যটি কোথায় কিভাবে তৈরি হয়েছে। আর আমরা কেন ইউরোপ নিয়ে এত চিন্তিত, এই চার্টটা দেখলেই সেটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, আমাদের মোট রপ্তানির অর্ধেকেরও বেশি, মানে প্রায় ৫০.৩৪% যায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। এরপরে আছে আমেরিকা আর যুক্তরাজ্য। এ কারণেই ইউরোপের নতুন নিয়মকানুন আর এলডিসি গ্র্যাজুয়েশনের প্রভাব আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। তবে সব চ্যালেঞ্জের সাথেই কিন্তু নতুন সুযোগও আসে, আর এখানেই রয়েছে আসল সম্ভাবনা। যেমন আমাদের এখন ইউরোপ আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে জাপান, অস্ট্রেলিয়া বা ভারতের মতো নতুন বাজারে মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি টেকনিক্যাল টেক্সটাইলের মতো হাই গ্রোথ সেগমেন্টে ঢুকতে হবে, যেমন মেডিকেলের বিশেষ পোশাক, গাড়ির সিটের কাপড় বা ফায়ারপ্রুফ জ্যাকেট। আর আমাদের যে বিশ্বসেরা গ্রিন ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে ব্র্যান্ডিং করে প্রিমিয়াম ক্রেতাদের আকর্ষণ করাটাও একটা বিরাট বড় সুযোগ। তো এত সব শক্তি, দুর্বলতা, হুমকি আর সুযোগ সবকিছু মিলিয়ে এখন এগোনোর রাস্তাটা কি? চলুন ২০৩০ সালকে মাথায় রেখে এই শিল্পের জন্য একটি কৌশলগত রূপরেখা বা একটা ব্লুপ্রিন্ট দেখে নেওয়া যাক, যা একজন বিনিয়োগকারীর জন্য পথ চলার নকশা হতে পারে। এই টেবিলটা বলতে পারেন পুরো আলোচনার সারমর্ম। চলুন একটু সময় নিয়ে দেখি। স্বল্প মেয়াদে, মানে ২০২৫ থেকে ২৭-এর মধ্যে সবচেয়ে জরুরি কাজ হলো দুটো। ১. নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, আর ২. সাপ্লাই চেইনকে ডিজিটাল করা। আর দীর্ঘমেয়াদে, মানে ২০৩০ বা তারপরে, লক্ষ্যটা আরও অনেক বড়। বাংলাদেশকে এই অঞ্চলের একটা টেক্সটাইল হাবে পরিণত করা, ফ্যাক্টরিগুলোকে ইন্ডাস্ট্রি 4.0-র মাধ্যমে পুরোপুরি অটোমেটেড ও স্মার্ট করে তোলা, আর সাধারণ পোশাকের বাইরে গিয়ে উচ্চ মূল্যের টেকনিক্যাল টেক্সটাইলের নেতৃত্ব দেওয়া। আর সবশেষে আরও বেশি গ্রিন সার্টিফিকেশন অর্জন করে একটা পূর্ণাঙ্গ সার্কুলার ইকোনমি তৈরি করা, মানে এমন একটা ব্যবস্থা যেখানে পুরনো কাপড় রিসাইকেল করে নতুন পণ্য তৈরি হবে, কোনো কিছুই নষ্ট হবে না। তার মানে খাতটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা পরিষ্কার পরিকল্পনা কিন্তু আছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কাগজে কলমে যে বিশাল পরিকল্পনাটা আমরা দেখছি সেটার বাস্তবায়ন কি ততটাই নিখুঁত হবে? এই বিশাল লক্ষ্যের সাথে কৌশলগত প্রয়োগ কি তাল মেলাতে পারবে? বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত ঝুঁকির জায়গাটা কিন্তু এটাই। কারণ এই শিল্প এবং সরকার কতটা কার্যকরভাবে এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারবে তার উপরেই কিন্তু এই খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি আর বিনিয়োগের রিটার্ন নির্ভর করছে।